গল্পের নাম নীরহারা পাখি, পর্ব ২। সারা দুনিয়ার চিন্তা আমার মাথায়, ভালো লাগছে না কিছু, তাড়াতাড়ি চলে আসলাম। আইসিইউর সামনে এসে দেখি মাহবুব ভাইয়ের বের হচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করলাম মেয়েটার অবস্থা এখন কেমন। উনি বললেন রক্তক্ষরণ বন্ধ হয়েছে, শরীরের ক্ষতস্থানগুলো ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। মেয়েটা বাঁচবে তো? উনি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন এখনও মেয়েটা অজ্ঞান, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ভরসা রাখুন, আল্লাহকে ডাকুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। জানি না আমার এমন লাগছে কেন, অচেনা অজানা একটা মেয়ের জন্য কেন এত কষ্ট হচ্ছে। হয়তো মানবতার খাতিরেই আইসিইউর সামনে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছি। একটু পরই মুয়াজ্জিনের মিষ্টি কণ্ঠে ফজরের আজান ধ্বনি ভেসে আসছে। ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যেন মেয়েটাকে বাঁচিয়ে দেন। কিন্তু আমার শরীর তো মেয়েটার রক্ত মাখা, এমন অবস্থায় তো নামাজ হবে না। পকেট থেকে মোবাইলটা বের করে নয়নকে কল দিলাম। 3বার রিং হবার পরই রিসিভ করলো। বিরক্তির স্বরে বলে, কিরে শালা, ভোরবেলায় ফোন দিচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে কি? নয়নকে কিছু না বলে শুধু কিছু টাকা আর আমার জন্য কিছু কাপড় নিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। হাসপাতালের ঠিকানাটা দিয়ে ফোনটা কেটে দিলাম। কোটিপতি বাবার একমাত্র ছেলে নয়ন, বড়লোকের সন্তান হলেও ওর মধ্যে কোনো হিংসা নেই। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সবার সাথেই মিশতে জানে। একদম সাদা মনের মানুষ। নয়নের বাসা এখান থেকে বেশি দূরে হবে না। একটু পরেই বাইক নিয়ে এসে হাজির। এসে আমাকে দেখে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিচ্ছে। কি হয়েছে? আমার এই অবস্থা কি করে হলো? নয়ন বেশ রাগী টাইপের। বিশেষ করে আমার যদি কোনো সমস্যা হয় আর তা যদি ওকে সাথে সাথে না জানাই, তাহলে আমার ওপর সুনামি বয়ে যায়। যতক্ষণ আমার সামনে আছে একটা ফুলের টোকাও দিতে পারবে না কেউ আমার গায়ে। এতটাই ভালোবাসে আমাকে। আমি মনে হয় প্রাণ কপাল গুণে এর মতো বন্ধু পেয়েছি। নয়নকে শান্ত করে আমার আর মেয়েটার কথা সব খুলে বললাম। তবুও তার এ কথা এত বড় একটা ঘটনা ঘটে গেল আগে জানায়নি কেন? নয়নকে আইসিইউর সামনে নিয়ে আসলাম। মেয়েটাকে দেখে নয়নের অবস্থা খারাপ, চোখে পানি ছলছল করছে। বেশ আবেগী বটে। নয়নের কাছ থেকে কাপড়গুলো নিয়ে চেঞ্জ করে আসলাম। ভোরের আধার কেটেই সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। নয়নকে নিয়ে একটু বাহিরে আসলাম চা সিগারেট খেতে। হঠাৎই নয়ন বলে উঠল, আলম, তুই মানুষ না, ফেরেশতা। তোর জায়গায় অন্য কেউ হলে মেয়েটাকে ওখানেই পড়ে মারা যেত। আমি একটু রাগীর স্বরে বললাম, দেখ নয়ন, মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তাছাড়া এটা আমার কর্তব্য, আমি সেইটুকুই পালন করেছি মাত্র। অবাক চেয়ে নয়ন বলে, তাই বলে তোর মতো কেউ নিজের রক্ত দিয়ে একটা ধর্ষিতাকে বাঁচাতে যেত না? আসলেই তুই একটা মহামানব। নয়ন একটু এরকমই সব সময় আমাকে বড় করার চেষ্টা মেতে থাকবে। অনেক হয়েছে, এবার চল। আইসিইউর সামনে অনেক মানুষের ভিড়। এ যুগে তামাশা দেখার মানুষের অভাব নেই। মানুষের দুঃখ কষ্ট দেখে আনন্দ পায়, প্রত্যাশিক হাসি হাসে। মিডিয়া থেকে কয়েকজন সাংবাদিক এসে সঙ্গে 2জন পুলিশও। মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করলো, কেমনে কি হলো। যা যা ঘটেছে সবই খুলে বলেছি। একটু পর সবাই চলে গেছে, তবে কয়েকজন লোক দাঁড়িয়ে তামাশা দেখছিল। এক প্রকার জোর করেই তাড়িয়ে দিয়েছে। বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না, তারপর তামাশা দেখতে দৌড়ে আসে। নয়ন চলে গেছে। হোটেল থেকে পরোটা আর ভাজি নিয়ে নাস্তাটা সেরে নিলাম। অফিসে যাওয়া হবে না আজ।
বেলা প্রায় 12টার কাছাকাছি। মেয়েটার পাশে বসে আছি, জ্ঞান ফেরেনি এখনো। আচমকায় চিৎকার করে উঠে বলে, ছেড়ে দিন আমাকে, আমার সর্বনাশ করবেন না, আমি আর পারছি না, আমাকে বাঁচতে দিন। বিড়বিড় করে অস্পষ্ট অনেকগুলো কথাই বলেই আবারও অজ্ঞান হয়ে যায় মেয়েটি। তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসি। কেন এমনটা হলো? ডাক্তার বললেন, এ ধরনের পেশেন্টরা যতটা শারীরিকভাবে আঘাত পায় তার চেয়েও বেশি মানসিক আঘাত পায়। এমনও দেখা যায় শারীরিকভাবে সুস্থ হয়ে গেলেও মানসিক প্রভাবটা কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। মেয়েদের স্মৃতিশক্তি খুবই প্রখর, সহজে ভুলতে পারে না কি কোনো কিছু। এই রাতটার কথা মনে হলে খুব কষ্ট পাবে। গভীর রাতে ঘুম থেকে জেগে পাগলামিও করতে পারে। তবে ভালো যে মেয়েটার জ্ঞান ফিরে এসেছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। মাত্র কিছু সময়ের আনন্দ, আরও সারা জীবনের কান্না। মানুষ বড় আজব প্রাণী, কষ্ট দিয়ে মজা লুটে। কি অদ্ভুত, তাই না? একটা ইঞ্জেকশন দিয়ে ডাক্তার চলে গেলেন। দুপুরে নামাজটা পড়ে বাহিরে এসে খাওয়াটা সেরে নিলাম। পেটে ঠিক তো সব ঠিকই। মার্কেটে গিয়ে মেয়েটার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসলাম। হাসপাতালের কোনো আয়াকে দিয়ে চেঞ্জ করিয়ে নেব। সন্ধ্যায় মেয়েটি জ্ঞান ফিরে আসে। এবারে একদম নিশ্চুপ, কোনো কথা নেই, শুধু চোখ খুলে তাকিয়েছি। পাশে গিয়ে বললাম, ভয় নেই কোনো, আপনি এখন হাসপাতালে আছেন, এখানে কেউ কিছু করতে পারবে না আপনাকে। মেয়েটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, হয়তো কিছু একটা বলতে চেয়েও পারছে না। ডাক্তারকে ডেকে আনলাম। উনি বললেন শরীর খুব দুর্বল, তাই হয়তো কথা বলতে পারছেন না। স্যালাইন দিয়ে চলে গেলেন। একটু পর নয়ন আসলো আর বাবা মাকে সঙ্গে নিয়ে। নয়নের বোন নুসরত ও এসেছে। মেয়েটাকে দেখে তারাও দুঃখ প্রকাশ করলো। ওনাদের সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। মেয়েটাকে বাঁচিয়েছি বলে সবাই আমার ওপর অনেক খুশি হয়েছে। তবে নসরুত মনে হয় খুশি হতে পারেনি, চেহারায় বিষণ্ণতার ছাপ। নসরুত মনে হয় আমাকে ভালোবাসে, মুখে বলেনি কোনোদিনও, তবে আমার ধারণা সে আমাকে ভালোবাসে। জানি না ওর প্রতি আমার এমন ধারণা কেন তৈরি হলো, তবে এর যথেষ্ট কারণ আছে। সেই প্রথম থেকে আমার দিকে অবাক চেয়ে তাকতো। বাসায় গেলে লুকিয়ে লুকিয়ে দেখতো আর মিটমিট করে হাসতো। সামনে পড়লে লজ্জায় মাথা নিচু করে রাখতো। চোখের ভাষায় একটা বলতে চাইতো, কিন্তু আমি বুঝতাম না। চোখের ভাষা বোঝার মধ্যে মেয়েরা এগিয়ে, হয়তো ভালোবাসার নয়তো সবার মতো ভালো লাগা মাত্র। রাত 10টা বেজে 15 মিনিট। বাহির থেকে খাওয়ার কাজটা সেরে আসলাম। বাসায় যাওয়া হবে না, মেয়েটার পাশে থাকতে হবে। নার্সরা থাকলেও তারা এতটা গুরুত্ব দিত না। ছাদের এক কোণায় দাঁড়িয়ে ভাবছি আনমনে, মানুষ বড় অদ্ভুত প্রাণী, তাই না? কেউ বা কষ্ট দিয়ে মজা লুটে, আবার কেউ বা অন্যের জন্য কষ্ট করে। রহস্যময় পৃথিবী, তার চেয়ে বড় রহস্যময় মানুষের মন। দুদিন হলো মেয়েটা হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই এই খবরটা সারা বাংলাতে ছড়িয়ে পড়েছে, অথচ মেয়েটার পরিজন, আত্মীয় স্বজন বা পরিজন জানে এমন কাউকেই পাওয়া গেল না। পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছে, হয়তো দুটো কারণে। এক, মেয়েটির পৃথিবীতে আপন বলতে কেউ নেই। দুই, ধর্ষিতা হয়েছে বলে সমাজ কলঙ্কর ভয়ে বাবা মা পরিচয় গোপন করেছে। যাকগে, মেয়েটা সুস্থ হলেই জানা যাবে। বেডে আনা হয়েছে। একটা চেয়ার নিয়ে মেয়েটার পাশে এসে বসলাম। এখনো পর্যন্ত তেমনভাবে দেখা হয়নি। বয়স আনুমানিক 16 থেকে 17 হবে। গায়ের রং শ্যামলা, তবে বেশ মায়াবী চেহারা, গোলগাল চোখ দুটি, লম্বা ঘন কালো চুল। আহামরি সুন্দরী না হলেও
মায়াবতী বটে। ভোর হয়ে গেছে, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। সিটের ওপরে 2 হাত দিয়ে মাথা রেখে ঘুমাচ্ছিলাম। তাকিয়ে দেখি মেয়েটি সিটের সাথে হেলান দিয়ে বসে অবাক চেয়ে আছে আমার দিকে। মেয়েটিকে বললাম, আরে আপনি উঠেছেন কেন? শুয়ে থাকুন, আপনার শরীর খুব দুর্বল। অবাক চেয়ে বলে, আমি ঠিক আছি, কিন্তু আপনি বাসায় না গিয়ে এখানে ঘুমাচ্ছিলেন কেন? আমার জন্য আপনি এত কষ্ট করছেন কেন? মেয়েটির প্রশ্নের জবাব আমার কাছে নেই। আমি নিজেই জানি না মনে কেন প্রশ্ন করলো। মন আমার অনেক প্রশ্নের উত্তর দেয় না। এই প্রথম মেয়েটার কণ্ঠ শুনলাম, নমনীয় কণ্ঠস্বর। তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়ে মেয়েটার জন্য দোয়া করে আসলাম। মেয়েটার কথা বলতে পারছে, অনেকটা খুশি খুশি লাগছে। খুশিতে নাচতে ইচ্ছা করছে। হাসপাতাল বলে পারলাম না, খবরটা সবাইকে জানিয়ে দিলাম। ডাক্তার এসে দেখে গেছেন একবার। নয়ন এসেছে, নাস্তা নিয়ে গেল। কৃতজ্ঞতা স্বরূপ বললাম, ভালো করেছিস ভাই, বড্ড খিদে লেগেছিল। 2 দিন ধরে মেয়েটার খাওয়া হয়নি কিছু, স্যালাইন চলছিল তাই, কিন্তু এখন তো বন্ধ আছে। বেশ ক্ষুধা লেগেছে মনে হয়, কিন্তু কিভাবে খাবে? ওর হাতে তো ব্যান্ডেজ করা। নিজেই তুলে খাইয়ে দিলাম। অনেক দিন পর কাউকে তুলে খাইয়ে দিলাম। মনে পড়ে গেল ছোট বোনটার কথা। পাগলিটাকে সব সময় তুলে খাইয়ে দিতে হতো। আমি না খাইয়ে দিলে খেতই না। বড্ড অভিমানী ছিল। অভিমানে চুপটি করে চলে গেছে অনেক দূরে। সে তো দূরে, বহু দূরে বটে, যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে পড়ল। বাবা মায়ের কথা মনে পড়েছে বুঝি? আপনার নামটাই তো জানা হলো না। না, নাম পরিচয়টা যদি বলতেন খবরটা পৌঁছে দিতে পারতাম। স্বর্ণা আক্তার পাখি। সবাই পাখি বলে ডাকে। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। 5 বছর বয়সে মা বাবা দুজনেই মারা গেছে। চাচার ঘরে মানুষ হয়েছি, অবহেলায় অনাদরে। চাচা চাচি দুজনেই খুব স্বার্থপর, লোভী প্রকৃতির মানুষ। বাবা মারা যাওয়ার পরই আমাদের সম্পত্তি যা ছিল সব দখল করে নিয়েছে। এখন সামান্য কিছু টাকার বিনিময়ে আমাকে পতিতালয়ে বিক্রি করে দিতে চেয়েছিল। জানতে পেরে কোনো রকম রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে এসেছি। জীবনে অনেক দিন আসেনি অচেনা অজানা জায়গায়। একটা কাজের উদ্দেশ্যে ঘুরতেছিলাম। 2 মুঠো খেয়ে বাঁচতে পারলেই হয়। 4টা ছেলে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় একটা ঘরে, নিয়ে আমাকে বন্দি করে ফেলে। অনেক কান্নাকাটি করেছিলাম, আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না প্লিজ। কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি। হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে আমার ওপর। চিৎকার করে বলেছিল, আমার পিরিয়ড চলছে, আমি আর পারছি না, এবার আমাকে ছেড়ে দিন, না হলে আমি মরে যাব, আমাকে বাঁচতে দিন প্লিজ। ওরা পৈশাচিক আনন্দে মেতেছিল। বুক ফাটা আর্তনাদ ওদের কানে পৌঁছায়নি। যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর জ্ঞান ফিরে দেখি হাসপাতালে। ছেলেগুলোকে দেখলে চিনতে পারবেন? মেয়েটি বলে, অন্ধকার, তেমনভাবে দেখতে পাইনি, তবে একজন দেখলে চিনতে পারবো, গুন্ডা মস্তানের মতো। নয়নকে দিয়ে থানায় খবর লাগালাম। এই এলাকার যত বখাটে গুন্ডা মস্তান আছে সবগুলোর লিস্টই থানাতে আছে। না থাকলে খুঁজে বের করবে। সারা বাংলার মানুষ ক্ষেপে আছে যারা মেয়েটাকে ধর্ষণ করেছে, ওদের শাস্তির দাবিতে।